এখন মার্কেট আপনি কেমন দেখছেন? ট্রেন্ড তো ভালোই দেখা যাচ্ছে। কিভাবে ইনভেস্ট করলে তার শেয়ার মূল্য বাড়বে? আজকে ট্রেড করে 500 টাকা বা 5,000 টাকা ইনকাম করলাম, এটা কিন্তু সম্পদ হইল না। আমি যখন ছোট ছিলাম তখন তো ট্রেডিং এর দিকেই যোগ দেয়। আগে কিন্তু আমার ট্রেডিংই বেশি ছিল, বিনিয়োগ তেমন ছিল না। হয়তো 5%, 95%ই ট্রেডিং। এখন কত পার্সেন্ট? এখন ট্রেডিং মনে করেন 2%ও নেই। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আরও একটি সপ্তাহ অতিবাহিত হলো মে মাসের। এই সপ্তাহে আমরা যদি একটু লেনদেনটা দেখি, যে একদিন লেনদেন 1100 কোটি টাকা ছাড়িয়েছিল, সেদিন ব্র্যাক ব্যাংকের একটা বড় ধরনের ব্লকে লেনদেন হয়েছে। এছাড়া বাকি সময়গুলোর মধ্যে গত বৃহস্পতিবার ভালো লেনদেন হয়েছে, প্রায় 1000 কোটি টাকা, 997 কোটি টাকা লেনদেন হয়েছে। আর সূচকের জায়গা যদি বলি, যে এক সপ্তাহের মধ্যে সূচকের 11 পয়েন্টের মতো উত্থান হয়েছে। এই হচ্ছে মার্কেটের স্ট্যাটিস্টিক্স। এই মার্কেটের এখন যে অবস্থা, তাতে আগামী মাসে বাজেট আসবে, মাঝখানে একটা ঈদের বিরতি আছে, ঈদের পরে মার্কেট খুলবে, বাজেট হবে। আমরা দেখছিলাম যে গত কয়েক মাস ধরে ইরানের উপর যে আমেরিকার আগ্রাসন, সেটার ফলে যে মার্কেটে একটা শেকি অবস্থা ছিল, এই অবস্থা কি কাটিয়ে উঠলো কিনা, এইসব বিষয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে এসেছেন শাকিল রিজভী। উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন, এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন। তার সাথে আমরা একটু তার ইনসাইটটা শোনার চেষ্টা করব। শাকিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু শুনতে চাই যে এখন মার্কেট আপনি কেমন দেখছেন? এখন আপনার মার্কেট তো মানে যুদ্ধ হওয়ার পর থেকে একটু স্লো হয়ে গেছিলো, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন, তারপরে ইলেকশনটা যে সুন্দরভাবে হওয়ার পরে মার্কেটে কিন্তু একটু ভাইব আসতেছিল। তারপরে আবার যুদ্ধটাতে একটু স্লো হয়ে গেছে। সেই রেসটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এখন যুদ্ধের প্রভাবটা চলে গেছে এবং যে তেলের সংকট টঙ্কট সবই শেষ হয়েছে। এখন কিন্তু ভলিউম কিছুটা বাড়ছে আগের চেয়ে। আগে যেটা 400-500 কোটি টাকা হইতো, এখন 600-700-800 কোটি টাকা হচ্ছে। আমার মনে হয় ট্রেন্ড তো ভালোই দেখা যাচ্ছে। নতুন কোনো আপদ যদি যোগ না হয়, তাহলে তো মনে হয় যে কিছুটা স্বস্তির জায়গা আসতেছে। আমি বলবো না ভালো হচ্ছে, কিন্তু আগের চেয়ে বেটার অবস্থানে, আগের চেয়ে বেটার অবস্থানে বলছেন, কিন্তু আমরা দেখছি যে এই গত কয়েক মাসে বাজার মোটামুটি একটা জায়গায় অবস্থান করছে, হয়তো ট্রেড ভলিউমটা ধরে রাখছে। এই জায়গায় আপনার কি মনে হচ্ছে যে বাজার আসলে স্ট্রেংথ পাচ্ছে না, আপও যাচ্ছে না, আমরা দেখছি নিচেও আসছে না? আসলে এটার মূলত কারণ হলো আমাদের দেশের যে অর্থনীতি, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েই আছে। এবং আপনি দেখেন যে সমস্ত উন্নয়ন প্রজেক্টের কথা আমরা শুনছি বা যেগুলা হয়েছে, তার মধ্যে বিশাল অঙ্কের একটা লোন, কিন্তু আমাদের বৈদেশিক লোন চাপের ভিতরে দেশ আছে। এবং অনেক প্রজেক্ট আছে যেগুলো কোনো দরকার ছিল না, সেই প্রজেক্টগুলাও করা হয়েছে, যেগুলার মানে আপনি 20টা প্রজেক্টের মধ্যে হয়তো 7-8টা খুবই ভালো, খুবই এক্সেলেন্ট প্রজেক্ট, আবার 12টা একেবারেই দরকার ছিল না, যেটা আরও 40 বছর পরে হইল। তো এই যে অর্থনীতির যে চাপ, দেশের উপরে যে চাপ পড়ে আছে, সেটা কিন্তু সবার জীবনের মধ্যেই কিন্তু এটার ছায়া আছে। এবং কোম্পানিগুলো, যদি আমি আরও ডিটেইলে আসি, যে এই যে লাস্ট 2 বছর বা রাজনৈতিক অস্থিরতা, কোম্পানিগুলার সেলগুলা কিন্তু ওইভাবে বাড়তে পারে নাই। কোম্পানি সেল বাড়লে আর্নিং পার শেয়ার বাড়বে সেইভাবে। কিন্তু এখন যদি স্বস্তির জায়গা আসে, দেশের অর্থনীতি কিছুটা পুনরুদ্ধার হয়, কোম্পানিগুলার সেল বাড়ে, তাহলে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি যেটা বললেন, আমরা তো একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। অবশ্যই একই জায়গায় কি, আপনার 2020 সাল থেকেই কিন্তু এই মার্কেটের এই করোনা, ইউক্রেন যুদ্ধ, তারপরে রাজনৈতিক পট পরিবর্তন, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ, এ সব কিছু মিলে পুরো অর্থনীতি, সেই সাথে শেয়ার মার্কেট তো এটার ভিতরে একটা ছোট পার্ট আর কি বাংলাদেশের অর্থনীতির, সেই চ্যালেঞ্জের ভিতর দিয়ে পার হচ্ছে। তবে যদি সব কিছু ঠিক থাকে, অবশ্যই দেশের অর্থনীতিও ঘুরে যাবে এবং মার্কেটও ঘুরবে। এই আশাই তো আমরা বিনিয়োগ করি, আশায় বুক বাঁধি। না, এই যে আপনি বলছিলেন যে অর্থনীতির সাথে শেয়ার মার্কেট আগায় বা পেছায়, আমাদের ক্ষেত্রে আমরা গত 15-20 বছর আসলে এরকম দেখি নাই। মার্কেটটা কেমন যেন আলাদা ধরনের আচরণ করে, এই একটা পার্ট গেল। আমরা এখন গত সরকারের সময় থেকে দেখছিলাম বিএসইসিতে
পরিবর্তনের জন্য বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, আন্দোলনও করেছে। আবার নতুন সরকার আসার পর বলছে যে বিএসসিসিতে একটা পরিবর্তন তারা নিয়ে আসতে চায়, এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য কিছু রিফর্ম করতে চায়। নতুন চেয়ারম্যানের নামও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে ওনারা চেয়ারম্যান হতে পারেন, কমিশনে একটা চেঞ্জ আসবে। আপনার জায়গা থেকে ইনফরমেশনটা কি আসলে? আসলে আমি এগুলা খুব একটা করি না, যে এটা একান্ত সরকারের ব্যাপার, কাকে চেয়ারম্যান বানাবে, কমিশনার বানাবে এবং পাবলিক পারসেপশন কি আছে। কিন্তু মনে করেন যে আমার ওভারঅল যে মার্কেটের যে গুণগত মান, স্টকগুলা আসবে কি না, সেগুলা ভালো আসে কি না, সেটার ব্যাপারে আমি কনসার্ন। যদি ভালো না আসে তাহলে সামনের দিনগুলো, তবে লাস্ট 2 বছর তো ওরকম কোনো শেয়ারই আসে নাই যেটাতে আমরা মানে ক্ষতিগ্রস্ত হব, ওই ধরনের শেয়ার কিন্তু ঢুকে নাই এই মার্কেটে। তবে নতুন কোম্পানি আসে নাই, সেটা মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার, রাজনৈতিক পরিবর্তন সব কিছুর সাথেই, কিন্তু শুধু যে বিএসসিসি একাই এর জন্য দায়ী আমরা ওইভাবে দেখব না জিনিসটা। আমি ওভারঅলটারে দেখব। সেইখানে নতুন আমরা যদি এমন আশাবাদ ব্যক্ত করি যে এই একটা ব্যক্তির জন্য মার্কেটটা আটকায় রয়েছে, তাহলে কিন্তু এটা ঠিক হইল না, প্রপার জাজমেন্টটা হইল না। ঠিক আছে, আপনি পরিবর্তন করেন, সরকার যারে দেয়, আমি সেই ব্যাপারে আলোকপাত করতেছি না। কেন, যিনি নতুন আসবেন, যত ভালোই লোক আসুক না কেন, কিন্তু মার্কেট তো তার নিজস্ব গতিতে উঠানামা করবে। এখন যদি আমি কিনে কোনো জিনিস বেশি দামে কিনি আর সেটা যদি কমে যায়, সেটা যদি আমরা বিসেক চেয়ারম্যান যিনি পরবর্তী আসবেন তার উপরেও দোষ দিই, এটা কিন্তু আসলে মানে জাস্টিস হয় না। সুতরাং কর্মটারে দেখতে হবে, বিসেক চেয়ারম্যান বা বিসেক যে আগের গুণগত কাজগুলা সঠিক আছে কিনা, সেই জায়গায় ফোকাসটা দিতে হবে। সরকার বারবার বলছে এবং মানে আলাপ আলোচনা হচ্ছে বিএসসিসিকে একটা রিফর্ম করতে চায়। আপনার কি মনে হয় বিএসসিসির কি ধরনের রিফর্ম দরকার? কি ধরনের বিএসসিসি ফাংশন করলে পুঁজিবাজার উপকৃত হবে? আপনার স্টক ব্রোকার যারা আছেন অথবা যারা এই মার্কেটের সাথে ইনভেস্টমেন্ট আছে, তাদের মানে একটা লাভজনক অবস্থায় তারা যেতে পারবে? ছোট করে বললে এটা মানে অনেক আলোচনা হতো। আপনি যে প্রশ্নটা করছেন এটা হয়তো একদিনের আলোচনা হবে। সংক্ষেপে যদি বলি, মানে আমাদের তো রেগুলেশন লাগবে, আইন লাগবে, কানুন লাগবে এবং মানে ডিসিপ্লিন রাখার জন্য এই মার্কেটে অবশ্যই সেগুলো দরকার আছে। অন টপ অফ দ্যাট বিজনেস ফোকাস হইতে হবে। এটা স্টক এক্সচেঞ্জের বেলায়ও, এসএসসির বেলায়ও। আমার ব্যবসা আগে, তারপরে আমার আবার সুশাসনও দরকার। মানে সুশাসন খুঁজতে গিয়ে যেন ব্যবসাটা হারায় না যায়। আমি এমন কোনোভাবে কাজটা করব না যাতে ব্যবসাটা নষ্ট হয়। এটা স্টক এক্সচেঞ্জের বেলায় প্রযোজ্য, আমার ব্যক্তির বেলায়ও প্রযোজ্য, বিসেকের বেলায়ও প্রযোজ্য। মানে বিজনেস ফোকাস হইতে হবে। আমরা বিজনেস ফোকাস না হইলে কিন্তু আমরা আসলেই গেট লস্ট হয়ে যাব, আমরা হারায় যাব। এবং আমাদের যে পুঁজিবাজারের যে অগ্রগতি ছিল আগের 20 বছর, সেই এখন কিন্তু সেই অগ্রগতিটা পরিলক্ষিত হচ্ছে না। একটা বিষয়, মানে আপনাদের থেকেও যারা মার্কেটের পার্ট, তারা অনেকে নিয়ন্ত্রক সংস্থার পদে বসার জন্য দৌড়ে আছে। আপনার কি মনে হয় যে নিয়ন্ত্রক সংস্থা, অনেকে আমরা দেখি খুব আননোন পিপল আসে, মার্কেট নিয়ে বোঝে না অথবা মার্কেট নিয়ে তাদের কোনো ধরনের লিঙ্ক আপ ছিল না, তারা চেয়ারম্যান হলে অনেক ধরনের প্রবলেমে পড়েন। আবার অনেক ধরনের মানে এমন হয় যে ইনসাইডের কোনো লোকজন যদি আপনাদের এই চেয়ারম্যান বা রেগুলেটরিতে বসে, আপনি আসলে কোনটার জায়গাটা দেখছেন যে বাজারের জন্য একটু ভালো হবে? যেহেতু একটা আলোচনা যা হচ্ছে তাতে মার্কেটের ভেতরের লোকজনও আছে, বাইরের লোকজনও আসার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এটা আসলে একান্ত সরকারের ব্যাপার, কি করবেন। আমি তারপরও আপনি তো সেই ব্যাপারে আমি না গিয়ে যেটা আমি বলতে চাই যে মানে ফোকাসটা যিনি আসেন, যিনি থাকেন বা আসেন, ফোকাসটা ওইভাবে হইলেই ভালো, যেটা বিজনেস ওরিয়েন্টেড এবং বিজনেস ফোকাস হয়ে আইন কানুনগুলো করা। এবং অনেক আইন আছে একটার সাথে একটা করে, ওভারল্যাপিং হয় এবং মানে সহজ ব্যবসাটারে অনেক কঠিন করে ফেলে। যেমন ধরেন এখনও আমাদের আছে যে বাই অর্ডার, সেল অর্ডার, ম্যানুয়াল, এখন তো ডিজিটাল হয়ে গেছে। আরও 20 বছর ধরে অনেক কিছু আছে যেগুলা অ্যানালগ রাখতে হয়, এগুলা মানে কিছুটা কমানো উচিত এবং লাইফটারে আর একটু ইজি করা উচিত। মানে এন্ড অফ দ্য ডে যদি কেউ টাকা মারে তারে তো অবশ্যই ধরতে হবে। তা তার জন্য অনেক কিছু করলাম কিন্তু টাকা ঠিকই মেরে দিল, তাহলে তো আর লাভ হইল না।
সেই জায়গাটাই। তো আমি আর যিনি থাকুক বা যিনি আসবেন সবারই একই আর কি। আসলে আমাদের পারপাস হইলো ভালো একটা মার্কেট, তার জন্য এসিসির চেয়ারম্যান বা কমিশনাররা তো শেয়ারের দাম বাড়াবেন না। তারা তো কোনো বিনিয়োগ মানে একটা আস্থার ব্যাপার, সেখানে আপনি বলতে পারেন যে আস্থার কনফিডেন্স লেভেল সেই জায়গায় জানাশোনার একটা বিষয় থাকে না যে মার্কেট নিয়ে জানে কিনা সে। মোটামুটি জানাশোনা থাকলেই হয়, তবে যদি কমও জানে তাহলে যারা জানে তাদের সাথে কিছু সিটিং করলে আমার মনে হয় যিনি আক্কলবান সেটা বুঝতে খুব বেশি সময় লাগে না। এবং অনেক চেয়ারম্যানও তো আগে সাকসেসফুল ছিল, তারাও তো স্টক মার্কেটে ছিল না, যেমন ফারুক আহমেদ সিদ্দিকী, মির্জা আজিজ, তাদের নাম শোনা যায় এখনো, কিন্তু ঠিক না, ওনারা তো ভালো কাজ করছেন, এটা প্রশংসার দাবি রাখে না, ওনাদের নাম শোনা যায়। একটু অন্য জায়গায় যাই, মিউচুয়াল ফান্ড নিয়ে নতুন একটা গাইডলাইন্স দিয়েছে গত সপ্তাহে। এইটার পর আমরা দেখছি যে বাজারে একটা মিউচুয়াল ফান্ড খাতে একটা শেয়ার দরে একটা মানে মিউচুয়াল ফান্ডের একটা উল্লম্ফন হয়েছে। এটাকে কিছু পলিসি বলা হয়েছে যে ক্লোজ এন্ড থেকে ওপেন এন্ডে যেতে পারবে, কিছু শর্ত দেওয়া হয়েছে, কিছু যে এর মধ্যে থাকলে তাদেরকে চেঞ্জ করে ওপেন এন্ডে যেতে হবে, এজিএম রাখতে হবে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? মিউচুয়াল খাতকে মানে আরেকটু ফ্লারিশ হওয়ার সুযোগ হচ্ছে কিনা? অবশ্যই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের কারণে এই ফান্ডগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলারকে তো এখন ওর ভিতরে তো শেয়ার আছে, সেগুলার তো ওই যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারে এটা ক্লোজ এন্ড করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এবং এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। এখন কিভাবে মানে যারা শেয়ার মিউচুয়াল ফান্ড কিনছেন তারা বিক্রি করতে চাইলে এই প্রসেসটা, বিক্রি করতে গেলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাকে টাকাটা দিবে কিনা, সেইটা কতটুকু দিবে, কিভাবে দিবে, সেই প্রশ্নগুলা কিন্তু থেকে যায়। এগুলার আরও সুনির্দিষ্ট জিনিস থাকা দরকার আমি মনে করি। আমাদের যারা ইউজার এন্ডে মনে করেন ক্লোজ এন্ড হইলো, এখন একটা দাম তো তার দিতে হবে, যে 9 টাকায় কিনি আর 9 টাকা 50 পয়সায় বিক্রি করি। এখন 9 টাকায় সেল আসলো, তখন তো তার ক্যাশ দিতে হবে। সেই ফান্ডটা কি তার সংরক্ষিত আছে? সে যদি দিতে না পারে তাহলে কিন্তু আরেকটা হতাশার সৃষ্টি হবে। সুতরাং সব কিছু আটঘাট বেঁধে নামতে হবে এই ক্লোজ এন্ডে। এবং সিদ্ধান্ত কিন্তু চমৎকার, ক্লোজ এন্ড করে ফেলাই ভালো, কারণ এটা এইভাবে চলতে পারে না। এইভাবে একটা মিউচুয়াল ফান্ড নেট অ্যাসেট ভ্যালু কমতেছে, আবার যারা অ্যাসেট ম্যানেজার তারা কিন্তু ফেস ভ্যালুর উপরে আপনার এই যে কমিশন পান 2%। মনে করেন কেউ যদি 200 কোটি টাকার মিউচুয়াল ফান্ড ছেড়ে থাকেন তাহলে 2% সে পাচ্ছে কমিশন। সেই বিনিয়োগকারীরা যদি লসও করে, ওই নেট অ্যাসেট ভ্যালু যদি 2 টাকাও আসে, তার কমিশন কিন্তু ওই 200 কোটি টাকার উপরেই। তার তারে যে আমরা বিনিয়োগকারীরা কমিশন দিচ্ছি, ফর হোয়াট পারপাস? আমাদের তো বিনিয়োগকারীর কোনো পারপাস এখানে সলভ হচ্ছে না, গেইন হচ্ছে না। তার চেয়ে বিনিয়োগকারী নিজে নিজে বিনিয়োগ করলেই তো ভালো। আমরা যে বলি মিউচুয়াল ফান্ডে, ইন্ডিয়াতে দেখা যায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে পাবলিক সেফ থাকে, নিজে বুঝে না, ভালো মিউচুয়াল ফান্ড কিনতে পারলে তারা। কিন্তু এখানে তো দেখা গেছে যে ব্যক্তি বিনিয়োগকারী বরং বেটার আছে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার চেয়ে। এই যে মিউচুয়াল ফান্ডের একটা জিনিস আমরা হিসাব নিকাশে দেখি, কারো হচ্ছে এনএভি 10 টাকা, সে 6 টাকায় লেনদেন হচ্ছে। এটা একটা বিশাল ফারাক। এটা যখন ওপেন এন্ড হয়ে যাবে তখন এই 4 টাকার ম্যাচটা আসলে আপনার কি মনে হয় যে পারবে মিউচুয়াল ফান্ডগুলোকে? ওই যে তখন বললাম টাকা রেডি রাখতে হবে। তখন আপনার যখন ভাঙ্গাইতে যাবে, আমি আমার কাছে তো 4 টাকা করে কেনা, আপনি যে বলছেন 9 টাকা, আপনি আমার দেন 9 টাকা করে, তখন যখন দিতে পারবে না সেই প্রস্তুতিটা, যে আমি যে ঘোষণা দিচ্ছি 9 টাকা, সেই প্রস্তুতি আছে কি? এটা কি ব্যাংকের মতো হয়ে যাবে নাকি পরে, যে আসলে যারা টাকা দিচ্ছে তারা টাকাটা পাচ্ছে না? কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখছে। যদি তার ওই পোর্টফোলিওতে শেয়ারগুলো থাকে, যদি না থাকে তাহলে ছাড়াও তারা বিভিন্ন ব্যাংকে ইনভেস্ট করেছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, এগুলো ব্যাংক নাই। এই পুরা চিত্রটা একেবারে প্রত্যেকটা ইউনিট হোল্ডারের সামনে বা অথবা ওয়েব পেজে দেখানো উচিত, যে তার লিস্টেড কোম্পানিতে 100 কোটির মধ্যে 50 কোটি আছে, আর 50 কোটির ভিতরে না জানা কোম্পানিতে আছে, যেটা আর পাবে কিনার শিওর না। এমন কোনো ব্যাংকে আছে যেই টাকা নিয়েও অনিশ্চয়তা আছে। তাইলে কিন্তু যদি নেট অ্যাসেট ভ্যালু 9 টাকা বলে, আসলে কিন্তু আমি পড়বো ওইটা 4 টাকাই। কিন্তু ওগুলো তো অনিশ্চিত, ওগুলো কি পাবে কি পাবে না সেইখানেও কোনো নিশ্চয়তা এখনও নাই। এখানে কিছু গ্রে এরিয়া আছে আর কি। একটা জায়গায় একটু
ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাই। আমরা 2009-10 মার্কেটে একটা উত্থান দেখেছিলাম, সেটা পরবর্তীতে ডিজাস্টার হয়েছে। এখন যে মার্কেট আছে এই জায়গা থেকে গত 17 বছরে 16 বছর বা এই সময়টাতে কোনো উত্থান নাই। আপনি কি বাজারে কোনো উত্থান দেখছেন কিনা, যে সম্ভাব্য কোনো উত্থান দেখছেন যে বাজারটা আরেকটু উপরে যাওয়ার সুযোগ রয়েছে যে এক্সিস্টিং কাঠামোর মধ্যেই? না, এটার কারণ হচ্ছে কি, গত 16 বছরে মাঝখানে কিছু দিন উঠছিল, উঠে নাই যে তা না। 15-16 সালে 15-16 সালে আবার 21-এ ছিল, 21-এ ছিল কিছুটা, কিন্তু সেগুলো সাস্টেইন করে নাই। কারণ যে সমস্ত কোম্পানি আসছে সেগুলার ওইভাবে পোটেনশিয়াল ছিল না, গ্রোথ ছিল না, জাস্ট লিস্টেড হওয়ার জন্য লিস্টেড হয়েছে। সেই কোম্পানিগুলো যদি পারফর্মিং হইতো তাহলে কিন্তু মার্কেটের ধারাবাহিকতা থাকতো। কিন্তু ওই ধারাবাহিকতা, নতুন যে 100 লিস্টেড কোম্পানি হয়েছে তার ভিতরে কিন্তু হয়তো 10টা ভালো হইতে পারে, কিন্তু ম্যাক্সিমামই তার মানে ওইভাবে আউটপুট দেয় নাই বিনিয়োগের। এটা একটা প্রধান কারণ আমি মনে করি। এখন সামনে কি দেখছেন? মানে মার্কেট আপ হতে হলে ভালো কোম্পানি আগে ইনক্লুড করতে হবে, তারপর আপ হবে না? বাজারটা একটু ভাইব্রেন্ট হলে তখন মনে হয় যে ভালো কোম্পানি ঢোকার সুযোগ তৈরি হবে। একটা সম্পর্কিত। এখানে যদি মার্কেটে ভলিউম না থাকে নতুন কোম্পানি আসতে চায় না। আপনি 200 কোটি টাকা লেনদেন হইলে কে আসবে এখানে লিস্টেড হইতে? সুতরাং লেনদেন যত বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে, তখন নতুন আইপিও সাবস্ক্রিপশনও হবে। ভালো কোম্পানি অবশ্যই আনতে হবে, সেই সাথে লেনদেনও বাড়তে হবে। লেনদেন না বাড়লে কিন্তু আপনার ভালো কোম্পানি আইপিও বিক্রি করবেন, যে বিক্রি করকে কিনবেটাকে। যদি মার্কেটের প্রতি মানুষের আগ্রহ না থাকে সেইখানে এইটা একটা ব্যাপার। এবং আপনার লাস্ট 2 বছরে যেটা হয়েছে, নতুন কোম্পানি তো আর আসে নাই, তাতে হয়েছে কি স্ক্রিপ্ট কিন্তু আর সাপ্লাই হয় নাই। এটা একটা যে এক সাইডের জন্য ভালো, আবার নতুন কোম্পানি আসলেও ভালো হইতো। আবার না আসার ফলে হয়েছে কি নতুন স্ক্রিপ্ট আসে নাই। এখন নতুন বিনিয়োগকারী আসলে পুরানো জানা বিনিয়োগকারী তাদের জায়গাটা একটু স্বস্তির হবে। কারণ পর্যায়ক্রমে কিন্তু বছরকে বছর বিনিয়োগকারী চলেই যাচ্ছিল এবং বিও অ্যাকাউন্ট বন্ধ করে চলে গেছে, অনেকে অন্য ব্যবসায় চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। আপনি একটা দীর্ঘ সময় ধরে পুঁজিবাজারে, আপনি অনেক 2টা পতন দেখেছেন বড়, মাঝখানে অনেক দিন একদমই বাজার কোনো ধরনের অবস্থান ছিল না, সেই লেনদেন 200 কোটি টাকায় নেমে আসছিল। এখন এই জায়গা থেকে এখন যে মে মাসের 2য় সপ্তাহ চলছে, সামনে বাজেট আছে, আপনি কি বলবেন যে এই মার্কেটে সবাই টাকা বানাতে আসে বা টাকা আর্ন করতে আসে, অথবা তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে আসে? এটার আসলে ওয়ে কি? কিভাবে ইনভেস্ট করলে তার শেয়ার মূল্য বাড়বে, তার ওয়েলথ বাড়বে? এটার কোনো আপনার কাছে নিজস্ব কোনো পলিসি আছে কিনা যেটা সাধারণ মানুষ অ্যাডাপ্ট করতে পারে? প্রথমে হলো, যদি একেবারে আপনি যেটা বললেন যে আমি আমার সম্পদ বাড়াইতে চাই, একটা আছে আমি আজকে ট্রেড করে 500 টাকা বা 5000 টাকা ইনকাম করলাম, এটা কিন্তু সম্পদ হইল না। এটা আমি আরেকটায় কিনলাম, ওইটাতে আবার 10,000 টাকা লস হইলো, ট্রেড করলাম, লস হইলো, লাভ হইলো। কিন্তু আপনার যে একটা গ্যাপ আপনার লাইফে তৈরি করতে হবে, মানে আর্নিং আর এক্সপেন্ডিচার, এর ভিতরে যদি আপনি একটা গ্যাপ যদি প্রতি বছর তৈরি করে একটা অ্যামাউন্ট তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোনো দিনই ওয়েলথ হবে না। আমি একটাতে 10 লাখ টাকা লাভ করলাম, আরেকটাতে 15 লাখ টাকা লস দিলাম, আমি এক্সাইটমেন্ট হইতে পারে, আমার খুবই উত্তেজনা আসতে পারে, এবং অনেক সময় আমি ফ্রাস্ট্রেটেড হইতে পারি, আবার অনেক সময় অনেক উল্লাসিত হইতে পারি। কিন্তু এভাবে কিন্তু মানে এটা কাজ করে না। যদি ওয়েলথের জায়গায় ওইটা ট্রেডিংয়ে আপনি মজা পাইতে পারেন, এটা একটা ফান হিসেবে নিতে পারেন, এক্সাইটমেন্ট। কিন্তু মূল তথ্যটা হইল আপনি যদি চাকরিও করেন, আপনার গ্যাপ থাকতে হবে। আপনার এটার ভিতরে যে আপনি সেভ করতেছেন, সেই সেভটারে আস্তে আস্তে আপনি একটা কম্পাউন্ডিং করে একটা ফিগার বানাইতে হবে। প্রথম অবস্থায় দেখা যাবে না সেই ফিগার, লাস্ট মনে করেন 3-4 বছরে বোঝাই যাবে না, এটা একেবারেই বোঝা যাবে না। যখন আপনার অ্যামাউন্টটা বড় হবে, এই সেভিং থেকে আস্তে আস্তে যে বা ট্রেড করে যে লাভ করলেন, আপনি জমাইতে জমাইতে যখন ফিগারটা বড় হবে, তখন আপনি মানে পরের 5 বছরে আপনার এটার সুবিধা পাবেন, এবং তখন টাকা হইলে আপনি ওয়েলথ কিনতে পারেন। এবং সম্পদের থেকে কিন্তু রিটার্ন আসে। এবং যে ইকুইটি আপনি কিনলেন, যদি আপনি একটা ভালো কোম্পানির শেয়ারও কিনেন, সেটা বেশি দামেও কিনেন, সেটা কিন্তু প্রতি বছর আপনার ডিভিডেন্ড দিতেছে, প্রতি বছর দিচ্ছে। আপনি যদি 10 বছর দেখেন,
দেখবেন যে আপনার বেশি দামটাও কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু এক সময় যখন এটা আবার 3 গুণ হবে তখন আপনার গেইনটা দেখা যাবে। তবে এই ওয়েলথ ক্রিয়েশনে আপনার ধৈর্যের পরিমাণটা অনেক বেশি লাগবে, ধৈর্যটা লাগবে এবং মেন্টালিটিটা ঠিক করতে হবে। আসলে বিহেভিয়ার, মেন্টালিটি এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে স্টক মার্কেট মানে খুবই কমপ্লেক্স, খুবই চার্ট, এইটা সেইটা রেশিও, আমার এরকম গ্রাফ বুঝতে হবে, এত কঠিন ভাবে না আসলে জিনিসটা। যত এটার মনে হয় যেন একটা কঠিন ডাইনামিক্স, আসলে কিছু না। লাভ হইলে বেচতে হবে, কমলে কিনতে হবে, ধৈর্য ধরতে হবে কিছু সময়ের জন্য। হ্যাঁ, কোথায় ধৈর্য ধরবেন? যেটার উপরে ধৈর্য রাখা যায় সেটার উপরে ধরবেন, যে ডুবন্ত জাহাজের উপরে ধৈর্য ধরে লাভ নাই। কিছু কিছু প্রিন্সিপাল আপনি যদি মনে করেন, কিছু ডিভিডেন্ড, এই আপনার ক্যাশ ফ্লো যদি থাকে, আপনার মানে ডিভিডেন্ড আসে, তার মানে আপনার জীবনের একটা ক্যাশ ফ্লো আসলো। আপনি চাকরি করলেও একটা প্যাসিভ ইনকাম আপনার আসতেছে। এইভাবে আপনার একটা যদি ধারাবাহিকতা সৃষ্টি করা যায় তাহলে আপনার ওয়েলথ হবে। তবে বাংলাদেশের চ্যালেঞ্জ হইল, আমাদের দেশে তো গ্রোথ কোম্পানি কম, যেটা ইন্ডিয়াতে দেখা যায় অনেক গ্রোথ কোম্পানি। এই মেকানিজমটা অন্য দেশে যতটা সাকসেসফুল হওয়া যায়, বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং। যেমন আপনার লাস্ট 5-6 বছর ধরেন কোনো গ্রোথই তেমন হয়নি। আপনার মানে একটা লাভ আর একটা লস, আলটিমেটলি লুজারই। যারা মানে লোনে কিনছে তারাও তো সবাই শেষই হয়ে গেছে। এই মানে গ্রোথ কোম্পানির এত অভাব, যেখানে মানে বিনিয়োগকারীর এন্ডে লাভ করাটা কঠিন। আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে আপনি যদি একটু খোলাসা করেই বলেন যে আপনার ট্রেডিংয়ে যে অর্থ লগ্নি করেছেন এবং বিনিয়োগে যে লগ্নি করেছেন, কোথা থেকে বেশি আউটপুট পেয়েছেন? বিনিয়োগ থেকেই বেশি আউটপুট পাওয়া যায়। মানে এটা- লং রানে দেখা যায় যে, মানে হয়তো দেখা যায় যে অনেক সাকসেসফুল ট্রেডার আমার চেয়ে আরও ভালো বুঝে, সে ভালো ট্রেডও করে, ভালো বিক্রি করে, ভালো বুঝে, মানে কালকে কি হবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে, এরকম অনেক আইকিউ লোক। কিন্তু আপনি দেখবেন যে এর অনেক আইকিউ, অনেক কিছু বুঝে 5 বছর পরে খবর নেন যে তার অবস্থা কি, কয় কি ভাই সব শেষ হয়ে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তার মানে হলো কি, লাভও করে কিন্তু এমন একটা মিস্টেক হয়, এই সেই পুরো লাভ লাভটারে আর করতে পারেন, ওই লাভগুলো সব ধুয়ে মুছে সব ফিনিশ হয়ে যায়। সেই জন্য আপনার ইয়েতে হচ্ছে যে ইনভেস্টমেন্ট যদি কেউ একটা লং টার্মে করে এবং ধীরে ধীরে করে, ধীরে ধীরে করে এবং আপনি ট্রেডও করবেন, কিন্তু ট্রেড করে যে লাভটা হইল, আপনি সেই টাকাটা আপনি ইনভেস্টমেন্টে চলে যান, ওই টাকাটারে আপনি একটা সেফ পার্কিং করেন, আবার ট্রেড করেন। মানে এইভাবে আপনি একটা কম্পাউন্ডিং করেন, আপনার একটা অ্যামাউন্ট তৈরি করেন, যেটা দিয়ে আপনি প্রতিনিয়ত খেলবেন না। কেন, খেলা তো একটাই লোভ হয়, আরেকটাই নষ্ট হয়ে যায়। এইটা তো গ্রিড কাজ করে, লোভের কারণে বিক্রি হয় না, দাম বাড়লেও বিক্রি হয় না। এত মনে করি আমরা অল্প লাভে বিক্রি করব, তখন আবার বিক্রি হয় না। আবার দেখা যায় যে এইটা থেকে বাইরে একটু বাড়ার পরে বিক্রি করছে, উনি বিক্রি করার পরে আবার 5 গুণ বাড়ছে। লোভ, কোন দিকে যাবেন? সেই জন্য এটা একটা ট্রেডিং প্র্যাকটিস, সব কিছু মিলেই একটা ওভারঅল। তবে বিহেভিয়ারটা খুবই ইম্পর্টেন্ট। মানে কেউ যদি শেয়ার মার্কেটে মানে শাইন করতে চায়, আমি মনে করি তার বিহেভিয়ার কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল, মানে যত না বেশি দরকার ওগুলার চেয়ে আপনি পাই চার্ট, পি চার্ট, কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কোনো এক্সেল শিটে অনেক গবেষণা করলেন, এত কিছু দেখলেন, কিন্তু আপনার বিহেভিয়ার যদি ঠিক না হয় আপনি কিন্তু রুইন। কারণ হইল এমন একটা শেয়ারে এমনভাবে বিনিয়োগ করছেন যেখানে এটা কিন্তু চার্টের দোষ না, এটা বিহেভিয়ারের দোষ। আপনাকে একটু বলি, ধরেন আপনার যা ইনভেস্টমেন্ট আছে, আপনি আসলে কত শতাংশ ইনভেস্টমেন্ট করেন, কত শতাংশ ট্রেডিং করেন? আপনাদের এই যে মার্কেটের যে আমাদের স্ট্রাকচার, তাতে কোনটা আসলে বিনিয়োগকারীদের জন্য, নাকি বোথ, না মানে দুইটাই করবে, না একটা করবে, না ইনভেস্টমেন্ট করবে? কোথায় আপনার পরামর্শ কি? আমি যখন ছোট ছিলাম, মনে করেন 25, 26, 27, তখন তো একটা বয়সের থাকে, তখন তো ট্রেডিংয়ের দিকেই ঝোঁক থাকে। তবে একটা জিনিস হয়েছে কি, ট্রেডিং করছি, লাভ করছি, পুরা লস হয়ে গেছে, তখন চিন্তা করলাম যে আমি কি করলাম, এত লাভ করলাম কোথায় গেল? তার মানে এগুলো থাকে না। তার মানে কি করতে হবে, লাভ হইলে কিছু টাকা আমার একটা সেফ জায়গায় রাখতে হবে লাভের সময়।
তো এই প্র্যাকটিস করে আগে কিন্তু আমার ট্রেডিংই বেশি ছিল, বিনিয়োগ তেমন ছিল না, হয়তো 5%, 95%ই ট্রেডিং। এবং যদি স্টক মার্কেটের যে প্রথম দিকে যখন, এখন কত পার্সেন্ট? না, প্রথম দিকে যখন 10 লাখ টাকা ট্রেডিং হইতো, তো আমার একা ট্রেডিংই বা 20 লাখ টাকা হইতো, আমার একা ট্রেডিংই 5 লাখ থাকতো। এই করে কিন্তু মার্কেটের ঘুরছে। ট্রেডিং করতে করতে একটা পর্যায়ে এখন ট্রেডিং মনে করেন 2%ও নাই। আর এখন তো গ্রোথ কোম্পানি নাই, আপনি ট্রেড করবেন কার সাথে? না, তাহলে ইনভেস্টমেন্টেও ঝামেলা হচ্ছে, ইনভেস্টমেন্টই থাকতে না? হচ্ছে, না, ইনভেস্টমেন্ট। যেহেতু গ্রোথ কোম্পানি, সেই জায়গায় ইনভেস্টমেন্ট করে কি সেই সেফ জন্য থাকা যাচ্ছে? ইনভেস্টমেন্টেই থাকতে হচ্ছে, সেই গ্রোথ কোম্পানিতে ইনভেস্টমেন্টেই থাকতে হচ্ছে। সেইখানে আরেকটা বড় ইনভেস্টর তো পাওয়া যাচ্ছে না যে আমার শেয়ারটা কিনবে। আরেকটা ছোট শেয়ার, ছোট পেইড অ্যাপের আরও 5 জন পাওয়া যাচ্ছে, সে হয়তো 50 টাকাটা 200 টাকা দিয়ে কিনতেছে। হ্যাঁ, ওইখানে কিন্তু ইনভেস্টার আছে। সেই ইনভেস্টারের সংখ্যা কিন্তু, বা ট্রেডারের সংখ্যা কিন্তু খুব কম, মানে অ্যামাউন্টে, টাকার পরিমাণে কিন্তু খুব কম। সেইখানে আপনি বড় টাকা লাগাইতেও পারবেন না, বড় শেয়ার বিক্রিও করতে পারবেন না। এখন সবশেষ যদি একটু বলেন যে আসলে বিনিয়োগকারীদের জন্য এই 2026-এর মে মাসে এসে সামনে বাজেট, সরকারের কিছু পরিকল্পনা রয়েছে শেয়ার মার্কেট নিয়ে, সেই জায়গা থেকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চান কিনা, কোনো আশা দেখাতে চান কিনা, কোথাও সতর্ক হতে বলেন কিনা? এখন যেটা আমাদের বাজেটে যে সমস্ত ট্যাক্সের ইয়ে ছিল, মোটামুটি তো সবগুলা আগের বছরগুলোতে কাভার হয়ে গেছে। এখন যেটা হইলো, নতুন কোম্পানি আসার ব্যাপারে ট্যাক্সের কিছু ছাড় দরকার আমার মনে হয়, ভালো কোম্পানির ব্যাপারে। এবং আইনগুলা যেন বিজনেস ফোকাস হয়, যারা ভালো কোম্পানি সেল আছে তার জন্য যেন, মানে একটা দুর্বল কোম্পানির জন্য যেভাবে ডিজাইন করা হয়েছে যাতে ঢুকতে না পারে, ঠিক আছে, কিন্তু একটু ইয়ে থাকা উচিত, যে কোম্পানিটার সেল আছে তার পারফরমেন্স ভালো, তার জন্য একটা গ্রিন চ্যানেল থাকা উচিত আমি মনে করি সেইখান থেকে। এবং এই ধরনের কোম্পানি যত লিস্টেড হবে তত মার্কেটে নতুন বিনিয়োগকারীও আসবে এবং মার্কেটের গতি ফিরে পাবে। এবং মার্কেটের তো পোটেনশিয়াল আছে, 1000 কোটি তো আমরা আরও 15 বছর আগে করছি নাকি। আজকে টাকার মান কমছে না, 1000 মানে অ্যারাউন্ড 200-300 কোটি টাকার ট্রেডিং। এখন সেই হিসাবে এটার পোটেনশিয়াল অনেক। এখন সেই জায়গায় নিতে গেলে সরকার যেহেতু বলছে পুঁজিবাজারের জন্য কাজ করতেছে, তো আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। সেখানে সুশাসনটা বেশি ইম্পর্টেন্ট। সুশাসন, খারাপ কোম্পানি না আসা, ভালো কোম্পানি লিস্টেড করা, এবং ট্যাক্সের বেলায় সুবিধা দেওয়া ভালো কোম্পানি। এবং যত লিস্টেড হবে ভালো কোম্পানি এবং ট্যাক্সের যদি সরকার সুবিধাও দেয়, এখানে যদি ট্যাক্স কিছু কমও পাওয়া যায়, কিন্তু গ্রেটার ইন্টারেস্টে মানুষের কর্মসংস্থান সব কিছুর গতি কিন্তু ফিরে পাবে। স্টক মার্কেট ভাইব্রেন্ট হইলে দেখবেন রিয়েল এস্টেট সেক্টর, অন্য অন্য ব্যবসা যেগুলা স্লো হয়ে রয়েছে সেগুলোও কিন্তু লড়ে চড়ে উঠবে। এটার এইখান থেকেই শুরু, একটা জায়গা থেকে তো শুরু হইতে হয়। স্টক মার্কেটই হইতে হবে শুরুর জায়গা, এবং সেই কম্পনটা যেন বিজনেসের প্রত্যেকটা স্তরে স্তরে লাগে। বাংলাদেশের মানুষের কাছে শেয়ার মার্কেটের 10,000 পয়েন্ট এখন হচ্ছে অনেক কিছু, বাট আমরা তো 2010 সালেই 9-এর কাছাকাছি চলে গেছি। সেই জায়গা থেকে আপনি কি স্বপ্ন দেখেন যে বাংলাদেশের মার্কেট 2-4 বছরের মধ্যে বা কোন সময়টার মধ্যে আসলে এই একটা মাইল ফলক যেতে পারে? হ্যাঁ, এটা তো অবশ্যই দেখি। এখন আপনার হিসাবে কত বছর মনে হয়? না, যেই ইয়েটা আমাদের যে টাকা Index. ড্রেন হয়ে গেছে, যে টাকা চলে গেছে বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে, আপনারা তো জানেনই 5-6টা ব্যাংক আজকে দেউলিয়ার পথে। সেই জায়গায় থেকে আর যদি নতুন কোনো স্ক্যাম না হয়, যদি সুশাসন ফিরতে থাকে, সেইখানে অবশ্যই 5-6 বছরের ভিতরে মার্কেটের তো একটা চিত্র পরিবর্তন হবেই হবে। এবং আমাদের পি রেশিও এখন 9, এটা যদি আপনি যদি ডাবল করতে চান, আপনি যদি ইন্ডেক্সে 10,000 নিতে চান, তার মানে আপনার কোম্পানি আরও ভালো লাগবে। এখন এই কোম্পানিতে যদি ডাবল হয় তার মানে পি রেশিও হবে 18। এখন তো 9, এটা 18 হবে। এই পি রেশিও তো একটা ফ্যাক্টর। এই পি রেশিও দামটারে ইয়ে করে, টেম্পারেচারটারে রাখে। সুতরাং 18 তো সাস্টেইন করবে না, তার মানে আরও ভালো কোম্পানি লিস্টেড হইতে হবে, হয়তো 12-13
আপনার যদি হয় তার মানে আপনার অ্যারাউন্ড 8,000 মানে আপনি দেখছেন যে যদি হয় তাহলে এটা 8,000 যাওয়ার একটা সুযোগ রয়েছে, আছে। আর যদি ভালো কোম্পানি আসে হ্যাঁ, সেই ক্ষেত্রে। হ্যাঁ। আর যদি মাঝখানে যে ডিজাস্টারগুলো হয়েছে তা না হইলে কিন্তু 10,000ই হইতো এই মার্কেট, এবং লেনদেনও প্রায় 2,500 কোটি টাকা হওয়া উচিত। আমরা তো ফোরকাস্ট করছিলাম এটা 2,500 থেকে এই 25 সালে তো 3,000 কোটি টাকার লেনদেনের ফোরকাস্ট করে চায়নার কাছে আমরা শেয়ার বিক্রি করছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জি, জন্য। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শাকিল রিজভী, সাবেক প্রেসিডেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ। তিনি কিন্তু বাজার নিয়ে আসার কথা বলছিলেন যে অনেক আগে থেকেই প্রসপেক্ট ছিল, বাট বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় অনেক টাকা বেরিয়ে গেছে, পাচার হয়েছে। এইসব কারণে অর্থনীতিতে যেমন চাপ পড়েছে, ব্যাংক খাতে চাপ পড়েছে, সেই চাপটা কিন্তু ক্যাপিটাল মার্কেটেও পড়েছে। তবে তার প্রত্যাশা হলো যদি ভালো কোম্পানি এখানে ইনক্লুড করা যায়, সেই ক্ষেত্রে নতুন বিনিয়োগকারী আসবে এবং বাজারে বড় ধরনের উত্থানের সুযোগ তৈরি হবে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।